ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি দেখে থাকবেন যে অনেকে বলে যে মাত্র 7 দিনের মধ্যে বা 10 থেকে 15 দিনের মধ্যে অ্যানিমিয়া দূর করুন কোনো রকম ওষুধ ছাড়া। তো এটা কি আসলে সম্ভব? যদিও অ্যানিমিয়ার বেশ কিছু স্টেজ আছে, যদি একেবারে লাইফ থ্রেটিং স্টেজে এটা পৌঁছে যায় তো সেখান থেকে কিন্তু ওষুধ ছাড়া কিওর করা সম্ভব না, শুধুমাত্র নিউট্রিশনের মাধ্যমে। কিন্তু সেটা যদি মাইল্ড স্টেজে থাকে বা মডারেট স্টেজে থাকে তো সেখানে প্রপার নিউট্রিশনের মাধ্যমে এটা কিওর করা সম্ভব এবং তুলনামূলক অল্প সময়ের মধ্যে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক বিষয় আছে, যেমন আক্রান্ত ব্যক্তির বয়স, সেক্স, তার ফুড হ্যাবিট এবং তার ফিজিক্যাল কন্ডিশন, মানে তার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে যদি আমরা প্রপারলি অ্যানিমিয়াকে ট্রিটমেন্ট করতে চাই বা অ্যানিমিয়াকে পার্মানেন্টলি আমরা দূর করতে চাই, কারণ একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন কোন ন্যাচারাল সোর্সের মাধ্যমে আমরা অ্যানিমিয়াকে দূর করব সেই সোর্সগুলি সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যেটা আমি একদম ভিডিও শেষ অংশে আলোচনা করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অ্যানিমিয়া সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। আর আমি ভিডিও শুরু করার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আয়রন ডিফিসিয়েন্সি। তো আয়রন আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেল, যার প্রধান কাজ হলো যে আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি করা। এই হিমোগ্লোবিন আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে অক্সিজেন সাপ্লাই দেয়। তো যদি আমাদের আয়রন ডিফিসিয়েন্সি হয়, মানে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকে, সেক্ষেত্রে যেটা হয় যে ঠিকমতো হিমোগ্লোবিন তৈরি হয় না এবং আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানে অক্সিজেনের একটা ঘাটতি দেখা যায়। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, আমরা দুর্বল বোধ করি বা ক্লান্ত বোধ করি, আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কোনো কাজে আমরা ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না। দুর্ভাগ্যবশত আমাদের মেয়েদের মধ্যে কিন্তু এই অ্যানিমিয়া হওয়ার চান্স সবচেয়ে বেশি এবং মেয়েদের প্রত্যেকটা স্টেজে, মানে লাইফের প্রত্যেকটা স্টেজে এই ঝুঁকিটা আসলে থেকে যায়। তবে সবথেকে বেশি ঝুঁকি দেখা যায় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, মানে 10 থেকে 19 বছরের মধ্যে। আপনি সাধারণভাবে চিন্তা করুন যে যে মেয়েটা অলরেডি অ্যানিমিয়াতে আক্রান্ত, সেই মেয়েটা যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু তার অলরেডি অ্যানিমিয়া আছে এবং সে যখন বাচ্চাটাকে জন্ম দিবে তো সেই বাচ্চাটা কিন্তু অলরেডি অ্যানিমিয়া নিয়েই পৃথিবীতে আসছে। যদি সে পরবর্তীতে সেটা রিকভারি করতে পারে তো সেটা কিন্তু খুব ভালো, আর যদি না পারে তাহলে কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার অ্যানিমিয়াটা থেকে যাবে এবং সে যখন পরবর্তীতে আবার প্রেগনেন্ট হবে বা নতুন বাচ্চা জন্ম দিবে সেই বাচ্চাটাও কিন্তু অ্যানিমিয়া নিয়েই পৃথিবীতে আসবে। তো এইভাবে জিনিসটা আসলে কন্টিনিউ হচ্ছে বা চক্রাকারে এটা চলতে থাকছে। কারোর মধ্যে অ্যানিমিয়ার মতো প্রবলেম দেখা গেলে আমরা ইন জেনারেল কিছু খাবারকে বেশি বেশি করে খেতে বলি, বিশেষ করে আয়রনযুক্ত খাবার আছে যেগুলা, সেইগুলা। আবার অনেক সময় কিন্তু আমরা অনেক ওষুধের শরণাপন্ন হই। এতে যেটা হয় যে সাময়িকভাবে হয়তো আমাদের হিমোগ্লোবিনের লেভেলটা বাড়ে, কিন্তু এটা কিন্তু আবার আগের জায়গায় ব্যাক করবে। মানে এটা আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না। আমরা যদি পার্মানেন্টলি কোনো সলিউশন চাই তো সবার আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যানিমিয়াটার মূল কারণ কি। বেসিক্যালি আয়রন ডিফিসিয়েন্সিটাই প্রধান কারণ অ্যানিমিয়া হওয়ার পিছনে, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, যেমন কৃমির জন্য, মানে কৃমি হলে কিন্তু অ্যানিমিয়া হতে পারে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যানিমিয়াটা দেখা যায় বা অনেক সময় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে অ্যানিমিয়াটা দেখা যায়, সেখানে দেখা যায় যে কৃমি একটা বড় কারণ হতে পারে। এছাড়াও যে আঘাতপ্রাপ্ত কারণে যদি অনেক বেশি ব্লিডিং হয়
বা মেয়েদের পিরিয়ড চলাকালীন যদি ব্লিডিংয়ের পরিমাণটা অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যা হতে পারে। আমাদের দেশের রেসপেক্টে মোস্ট কমন যে কারণ সেটা হলো পুষ্টিকর খাবারের অভাব। মানে খুব কম সংখ্যক মানুষ আসলে খাবারটাকে মেনটেন করে খেতে পারে যে পার ডে তার আয়রনের রিকোয়ারমেন্ট কত, এই বিষয়টাকে হিসাব নিকাশ করে কিন্তু খুব কম মানুষই খাই। আমরা আসলে শাকসবজি খেতে পছন্দ করি না, আমরা আসলে যে খাবারটা পুষ্টিকর সেই খাবারটাকে অ্যাভয়েড করি। আমরা খেতে পছন্দ করি হচ্ছে জাঙ্ক ফুডগুলা, যেগুলা ভীষণ মুখরোচক, কিন্তু আলটিমেটলি যেটা থেকে আমরা কোনো পুষ্টিগুণ পাই না। আয়রন ডিফিসিয়েন্সির জন্য যে শুধুমাত্র অ্যানিমিয়া হয় বিষয়টা কিন্তু তা না, বরং ফোলেট আছে বা ভিটামিন B12 আছে, যেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অ্যানিমিয়া ট্রিটমেন্টের জন্য। ভিটামিন B12, ফোলেট এবং আয়রন, এই তিনটাই কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়াও যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তারাও কিন্তু অ্যানিমিয়াতে ভুগতে পারেন। এক একটা প্রবলেমের জন্য আপনার ডায়েট চার্টও কিন্তু আলাদা হবে, মানে কোনোটার সাথে কোনোটা সেভাবে মিল থাকবে না। তো আপনি যদি অ্যানিমিয়া সমস্যার পার্মানেন্ট সলিউশন চান, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার অ্যানিমিয়া হওয়ার পেছনে মূল কারণটা আসলে কী। 2 রকম সোর্স থেকে আমরা আয়রন পাই, অ্যানিমেল সোর্স থেকেও পাই, আবার প্ল্যান্ট সোর্স থেকেও পাই। তো অ্যানিমেল সোর্স থেকে যেটা পাই সেটাকে বলা হয় হিম আয়রন, আর যেটা আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি সেটাকে বলা হয় নন হিম আয়রন। তো একটা কথা মাথায় রাখবেন যে অ্যানিমেল সোর্স থেকে আমরা যে আয়রনটা পাচ্ছি, মানে হিম সোর্স থেকে আমরা যে আয়রনটা পাচ্ছি, সেটা কিন্তু আমাদের শরীরে অ্যাবসর্পশনটা খুব ভালো হয়, এবং এই অ্যানিমেল সোর্সের মাধ্যমে আমরা খুব দ্রুত অ্যানিমিয়ার মতো সমস্যাকে রিকভারি করতে পারি, যত না তাড়াতাড়ি আমরা নন হিম সোর্স থেকে পাচ্ছি। অ্যানিমেল সোর্সযুক্ত খাবারগুলির মধ্যে রয়েছে ডিম, মাছ, মাংস, বিশেষ করে রেড মিট এবং মাংসের কলিজা, যেগুলি প্রোটিনের খুব ভালো উৎস। একটা কথা মাথায় রাখবেন যে ভালো মাত্রার প্রোটিন যেগুলি, সেগুলিতে কিন্তু খুব ভালো মানের আয়রনও আছে। আর প্ল্যান্ট সোর্স থেকে আমরা যে আয়রনটা পাচ্ছি নন হিম ফর্মে, সেগুলির মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, ফলমূল, শস্য, ডাল ইত্যাদি। যেমন শাকসবজির মধ্যে রয়েছে বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে। অ্যানিমিয়ার মতো সমস্যা দূর করতে বিট কিন্তু দারুণভাবে হেল্প করতে পারে। এছাড়াও আছে পালং শাক সহ আরও অন্যান্য বিভিন্ন শাকসবজি। আর ফলমূলের মধ্যে অন্যতম হলো বেদানা, যেটা অ্যানিমিয়া দূর করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপেল, আঙুর, এগুলি থেকেও কিন্তু ভালো মাত্রার আয়রন পাওয়া যায়। আর যদি দেশি ফলের কথা বলা হয়, তো আমলকি, পেয়ারা, আমড়া, আনারস, এইগুলি কিন্তু আয়রনের খুব ভালো সোর্স। দিনে অন্তত 2টা করে ফল খাওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে একটি হলো ভিটামিন সি যুক্ত ফল, আরেকটি হচ্ছে অন্যান্য যে কোনো সিজনাল ফল। কারণ ভিটামিন সি কিন্তু আমাদের এই আয়রন অ্যাবসর্পশনে সাহায্য করে। আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি না থাকে, তো আয়রন অ্যাবসর্পশন কিন্তু বাধা পায়। এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনাকে রেগুলার ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে। বাদাম থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, বিশেষ করে কাঠবাদাম থেকে। তো যদি আপনি অ্যানিমিয়ার শিকার হন, তো প্রত্যেক দিনের খাবার তালিকায় আপনি অন্তত 6 থেকে 7টি করে বা 7 থেকে 8টি করে কাঠবাদাম রাখুন। অ্যানিমিয়ার মতো সমস্যা দূর করার জন্য আরেকটি খুব ভালো খাবার হতে পারে ডাল, বিশেষ করে মসুরের ডাল। দিনে আপনি অন্তত একবার করে হলেও 1 কাপ করে ডাল খাওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু অ্যানিমিয়া দূর করতে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। আমাদেরকে আরও 2টা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। সেটা হলো যে যদি আপনি অ্যানিমিয়াতে ভুগেন, তাহলে কিন্তু আপনার চা বা কফি খাওয়ার পরিমাণটা কমিয়ে আনতে হবে। কারণ চা বা কফিতে যে ক্যাফিনটা থাকে, সেটা কিন্তু আমাদের আয়রন অ্যাবসর্পশনে বাধা দেয়। বিশেষ করে আপনি খাওয়ার পরে কিন্তু, মানে খাওয়ার ইমিডিয়েট পরই কিন্তু চা বা কফি খাবেন না। তাহলে আপনি খাবারের মধ্যে যে আয়রনটা গ্রহণ করেছেন, সেটা কিন্তু আপনার শরীর অ্যাবসর্ব করবে না। আবার আপনি অতিরিক্ত ফাইবারও খাবেন না, কারণ অতিরিক্ত ফাইবার কিন্তু অনেক সময় আমাদের এই আয়রন অ্যাবসর্পশনে বাধা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।